This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম মেদিনীপুরের দেবরার ছবি দেখাবো আপনাদের। চক রাধাবল্লভপুর গ্রাম, সেখানে আবগারি হানার পরে সেপটিক ট্যাঙ্কে নেমে 3 জনের মৃত্যু। পরে সেপটিক খুঁড়তেই চক্ষু চড়ক গাছ পুলিশের। কি ছিল জানেন? বলবো। বিগ ওয়ালে আপনাদের দেখাবো ড্রিল মেশিন দিয়ে ভাঙা হয় সেই সেপটিক ট্যাঙ্ক, আর তারপর সেপটিক ট্যাঙ্কের ভিতরে ছিল একাধিক জারিকেন, আর সেই জারিকেনতে কি ছিল? জারিকেন ভর্তি চোলাই মদ ছিল। পুলিশের ভয়ে সেপটিক ট্যাঙ্কে চোলাই মদ রাখা হতো বলে জানা যাচ্ছে। সংগ্রামপুরের বিষ মদে মৃত্যু মিছিলের পর চোলাই মদ বন্ধে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার, আর সেই উদ্যোগে কি তাহলে ঢিলে পড়লো? দেবরার এই ছবি কিন্তু আরো একবার প্রশ্ন তুলে দিল। বাংলার স্কুলের দশা সেটা এবার একটা বলি আপনাদের। দেখলে মনে হবে গ্রহণ চলছে, বলয় গ্রাস যেন। আজ কেতুগ্রামের একটি স্কুলের ছবি দেখাবো, ছাত্রদের কথাগুলো ভালো করে শুনুন। সাবজেক্টে ক্লাস ঠিকমতো ক্লাস হচ্ছে না, টিফিনের পর ছুটি হয়ে যাচ্ছে, আমাদের মিড ডে মিল, স্কুল ব্যাগ, আমাদের এসব প্রয়োজন নেই। আমরা তো স্কুলে আসি পড়াশুনো করতে, ওটাই মেন, টিচারের প্রয়োজন আমাদের। আমরা পড়াশোনার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমাদের মিড ডে মিল বা ড্রেস আমাদের কিছু চাই না, শুধু আমাদের স্যার চাই, স্কুলে আমরা পড়তে চাই। স্কুলের প্রতিটা ক্লাসের নির্দিষ্ট রুটিন রয়েছে, কিন্তু সেই রুটিন মেনে ক্লাস হয় না। বোঝা যায় কে কোন ক্লাসের স্টুডেন্ট। আবার একাধিক ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক। এক অদ্ভুত স্কুল চলছে কেতুগ্রামে। 616 জন ছাত্রছাত্রী, শিক্ষক মাত্র 4। এ যেন নেই রাজ্য। বাংলার অনেক স্কুলের মতোই মহা দুর্দশা কেতুগ্রামের বেরুগ্রাম বান্ধব বিদ্যাপীঠে। কেন এই অবস্থা? নেপথ্যে বিতর্কিত বদলি প্রকল্প উচ্চশ্রী। 9 জন টিচার উচ্চশ্রীতে চলে গেছেন, জেনারেল ট্রান্সফার নিয়ে চলে গেছেন, মাত্র 4 জন আছি। এই প্রকল্পে দুর্নীতির গন্ধ পেয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এক স্কুল থেকে 70% শিক্ষকের বদলি। কিভাবে অনুমতি দিল শিক্ষা দপ্তর? পরিণতি যা হওয়ার তাই হয়েছে। পড়ানো, সঙ্গে আবার মিড ডে মিল খাওয়ানো, সব মিলিয়ে পড়াশোনাই লাটে অসহায় শিক্ষকরাও। অনেক সাবজেক্টের, বিশেষত সায়েন্সের মতো গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট, সেই সাবজেক্টে কিন্তু ক্লাস হচ্ছে না। এবং এমনকি 10-এ যারা মাধ্যমিক পরীক্ষার্থী, পিঙ্কি দালাল বলে এক ছাত্রী, সে ফার্স্ট হয়, সে সেদিন কাঁদছে আমার কাছে গিয়ে যে স্যার আমাদের সায়েন্সের কী হবে। এখন ওই টিউশন আর এভাবেই চলতে হচ্ছে আর কি। এটা সরকারের গাফিলতি একটা, যে বিদ্যালয়ে টিচার না দেওয়া। তো দীর্ঘদিন ভুগছে স্কুলটা, প্রায় বিগত 3 বছর থেকে ভুগছে এরকম। সায়েন্সের টিচার একটিও নেই, কোথায় যাবে? আতান্তরে অভিভাবকরা। আমার সন্তানকে এই স্কুলের মধ্যে কিছু তেমন কিছু শিখতে পারে না, এই জন্য 4-5টা করে টিউশনে রাখতে হয়। এটা একটা কস্টলি ব্যাপার। আমাদের স্কুলের মধ্যে বেঙ্গলি, অঙ্ক, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এইসবের টিচারগুলো নেই, যার ফলে আমরা স্কুলে এলেও ওই সাবজেক্টের টিচারগুলো না পাওয়ার ফলে আমাদেরকে টিউশন নিতে হচ্ছে। আমাদের এখানে টিউশনে নিতে হয় বাইরে। আমার মতো একটা সাধারণ পরিবারের সন্তানদের পক্ষে, তার বাবা মায়ের পক্ষে, প্রত্যেকেরই তাদের একটা অসুবিধা হচ্ছে এইভাবে পড়াশোনা করানোর জন্য। কখনো টিফিনের পর ছুটির ঘন্টা বাজিয়ে দিতে হচ্ছে, কখনো বিজ্ঞানের ক্লাসে চালাতে হচ্ছে ইউটিউব। এভাবে হয়? আমাদেরকে অপরাধী মনে হচ্ছে মাঝে মাঝে। ছাত্রছাত্রী শিক্ষকের দাবি মেনে আরও শিক্ষক আসবেন কবে? ডিআই এর আশ্বাস, তালিকা পাঠানো হয়েছে, দ্রুত শিক্ষক মিলবে। সত্যি আসবে তো? কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। শিক্ষক আসবেন কোথা থেকে? 2016 সালের পর থেকে এসএসসির পরীক্ষাই তো হয়নি রাজ্যে। যে পরীক্ষা হয়েছে তা নিয়েও দুর্নীতির মস্ত অভিযোগ। যোগ্য শিক্ষকদের বাঁচাতে কি চায় এসএসসি? আদৌ কিছু চায়? সেই প্রশ্ন তো উঠছে। আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল, এখনো যোগ্য অযোগ্য আলাদা করে তালিকা জমা দেয়নি এসএসসি। প্রশ্ন উঠছে 70 দিনে এসএসসি তাহলে করলোটা কি?
7ই মে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছিল 16ই জুলাই আবার শুনানি। সেদিন এসএসসির আইনজীবী দাবি করেছিলেন যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা সম্ভব। এসএসসির উপর ভরসা রেখে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আমরা মনে করছি মামলাকারীদের বক্তব্য আরও বিবেচনা করে দেখা দরকার। অযোগ্যদের আলাদা করা সম্ভব হলে গোটা প্যানেল বাতিল করা ভুল হবে। নবম দশমের বড় সংখ্যক শিক্ষক সমস্যায় পড়বেন, এটাও আদালতকে মাথায় রাখতে হবে। যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব ধরে নিয়ে বলছি, পৃথকীকরণের পদ্ধতি আদালতই ঠিক করে দেবে। অথচ মঙ্গলবারের শুনানির পরও অমঙ্গলের আশঙ্কা গেল না যোগ্য শিক্ষকদের। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে দিলেন, তাহলে মামলাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো? মামলাটা যেখানে ছিল সেখানেই রইল। এগোলো না কেন? কাঠগড়ায় স্কুল সার্ভিস কমিশন এখনো যোগ্য অযোগ্য পৃথক তালিকা জমা দেয়নি এসএসসি। অতিরিক্ত নিয়োগ কিভাবে, তারও সদুত্তর দেয়নি এসএসসি। অভিযোগের জবাব হলফনামা আকারে জমা দেয়নি এসএসসি। আবার 3 সপ্তাহ পর শুনানি, 2 সপ্তাহের মধ্যে জমা পড়বে মামলার সংক্ষিপ্ত সার। এসএসসির ভূমিকায় অসন্তুষ্ট যোগ্য শিক্ষকরা। এসএসসি যারা বারবার হাইকোর্টে টালবাহানা করেছে চাল আর কাকর আলাদা করা, একসঙ্গে মিলিয়ে দিয়ে আজকে আমাদের সর্বশান্ত করে পথে বসিয়ে দিয়েছে। আজকের কেসটা 3 সপ্তাহ পিছিয়ে গেছে, আমরা তো হতাশ। যদি কি না এই যোগ্যদেরকে আলাদা পৃথক করা না যায় অযোগ্যদের থেকে, বা এসএসসি না করে তথা রাজ্য সরকার না করে, তাহলে কিন্তু এই প্যানেলকে কেউ বাঁচাতে পারবে না। কেউ স্বয়ং ভগবানও এসে বাঁচাতে পারবেন কিনা সন্দেহ আছে। আমাদের উদ্বিগ্নতা কাটলো না, তার কারণ আমরা কিন্তু এসএসসির কাছ থেকে এখনো কোনো সদিচ্ছামূলক কোনো বার্তা পাইনি। কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি পেয়েছিলেন প্রিয়াঙ্কা সাউ, তিনিও বিরক্ত। আমাদের জায়গা থেকে আলাদা করে কোনো রিপ্রেজেন্টেটিভ গিয়ে সেখানে এই কথাটা তুলে ধরেনি, বা এসএসসির তরফ থেকে তুলে ধরেনি যে কোর্ট অর্ডারে যারা চাকরি পেয়েছে তারা যথেষ্ট যোগ্যতা প্রমাণ করে যথার্থ জায়গায় তারা পৌঁছেছে এবং তারা যোগ্য। এই জায়গাটা কিন্তু এসএসসিও এখনো পর্যন্ত বলেনি। শিক্ষক থেকে বঞ্চিত চাকরি প্রার্থী সবার অভিযোগ, হাইকোর্টে সময় নষ্ট করেছে এসএসসি। সুপ্রিম কোর্টেও টালবাহানা, এদিকে যোগ্যদেরই বিপদ বাড়ছে না। যদি দৃঢ়ভাবে বলতে পারতেন বা বলা উচিত ছিল যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, আমরা সেগুলো সংশোধন করে নেবো, এবং তার জন্য যা হবে হবে, যারা টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছে, টাকা পয়সা নিয়ে চাকরি পেয়েছে, তাদের যা কনসিকুয়েন্স হবে। এরা দুর্নীতিগ্রস্ত একদল লোককে বাঁচাতে গিয়ে গোটা প্রতিষ্ঠানটাকেই দুর্নীতিগ্রস্ত করে তুললেন। এটা তো একটা আইনের প্রক্রিয়া, বিচার ব্যবস্থার প্রক্রিয়া, শুনানির প্রক্রিয়া। আমার মনে হয় কনসার্ন আইনজীবীরা এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবে। 70 দিনে হয়নি, 21 দিনেও কি কিছু হবে? শ্রাবন্তী সাহা, সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।